আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর বিজয় দিবস উপলক্ষে বিশেষ আয়োজন আপোষহীন বাংলাদেশে। বিসিডিএল স্টুডিওতে আজ আমরা আপনাদেরকে এমন কিছু মানুষের সাথে বা এমন কিছু তরুণের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যারা রাজনীতির মাঠে ভীষণ রকম সক্রিয়। কথা না বাড়িয়ে চলুন তাদের সাথে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করব আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। একেবারে ডান পাশে হাসনাত আবদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। তার পাশেই আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। নাসির, আপনাকেও স্বাগত। আমার বাঁয়ে আছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন, আপনাকেও স্বাগত। তার পাশেই আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। আপনাদের চারজনকেই আপোষহীন বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে একটা সরল প্রশ্ন সবার জন্যই করতে চাই। হাসনাত আবদুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করি। আমার জানা মতে বা আমরা সবাই অনেক মুক্তিযুদ্ধের পরে আমাদের সবারই জন্ম, আমরা হয়তো মুক্তিযুদ্ধের বিষয়গুলো জানি, পড়েছি, কিন্তু কেউ দেখিনি। আপনার কাছে কি মনে হয় 2024 সালের যে বিজয় দিবস আমাদের সামনে উপনীত হয়েছে সেটা কি বিশেষ কিছু, কোনো বিশেষ তাৎপর্য নিয়ে সামনে এসছে? আপনার বিশ্লেষণটা কী হবে? 2024-এ যে আমাদের ফেসিবাদকে আমরা সফলভাবে পতন করতে সক্ষম হয়েছি, এবং এই সময়ে আমাদের এই যে 16 ডিসেম্বর একটি বিশেষ তাৎপর্য বহন করে। কারণ 71-এ আমাদের যে বিজয়টি হয়েছে সেই বিজয়টি পরবর্তীতে আমরা দেখেছি সেটিকে কুক্ষিগত করা হয়েছে, সেই বিজয়টিকে লুণ্ঠন করা হয়েছে, সেই বিজয়টিকে আওয়ামী লীগীকরণ করা হয়েছে এবং শেখ পরিবারের একক এটা টেন্ডার হিসাবে মানুষের কাছে এটা প্রচার এবং প্রসার, সিনেমা, নাটক, পাঠ্যপুস্তক এবং দর্শন, চিন্তা, মনস্তত্ত্ব সব কিছুকে, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগীকরণ করা হয়েছে। এবং 24-এ এসে আমরা যে কাজটা করতে পেরেছি সেটি হচ্ছে এই 71 পরবর্তীতে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, যেই পাকিস্তানি শাসন এবং শোষণ থেকে মুক্তি পেয়ে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এই যে স্বপ্নটি, সেখানেই সেটির মৃত্যু ঘটেছে পরবর্তীতে বাকশালের মধ্য দিয়ে এবং মুজিবের একদলীয় শাসনের মধ্য দিয়ে। এবং আমরা দেখেছি যে এই যে ফেসিবাদের প্রাথমিক যে বীজটি বপন করা হয়েছে সেটি 71 পরবর্তী থেকে শুরু করে 75 সময়ের মধ্যে। সেটিকে আমার মনে হয় আমরা 24-এ এসে সেই জায়গা থেকে স্বাধীনতাকে আবার পুনরুদ্ধার করতে পেরেছি। অর্থাৎ 71-এ আমাদের যেই বিজয়টি হয়েছে সেটি পরবর্তীতে লুণ্ঠিত হয়েছে, এবং এই আমাদের 24-এ এসে আমাদের স্বাধীনতার পুনরুদ্ধার ঘটেছে। যেহেতু স্বাধীনতাকে আমরা পুনরুদ্ধার করতে পেরেছি, সেই জায়গা থেকে এই 16 ডিসেম্বর আমাদের জন্য অবশ্যই একটি তাৎপর্য বহন করে। কারণ এই স্বাধীনতায় আমরা মনে করছি এই স্বাধীনতাটি সার্বজনীন। আবার পূর্বের মতো আবার 71 যেভাবে আওয়ামী লীগীকরণ ঘটেছে, 71 যেমন একদলীয়করণ হয়েছে, ঠিক একইভাবে আমাদের 24-কে আবার একদলীয়করণ বা এটাকে আবার কর্নার করা, এটাকে এই জায়গাতে আবার আমরা দেখতে চাই না। এটাকে আমরা সার্বজনীন যেহেতু আমরা করতে পেরেছি, সেটির জন্য আমার কাছে মনে হয় এটি একটি বিশেষ। আপনার কাছে আবারও আসবো, আমার একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন আছে। আপনি বলছেন মুক্তিযুদ্ধকে আওয়ামীকরণ করা হয়েছে। আমি নিশ্চয়ই জানতে চাইবো আপনার কাছে যে আসলে মুক্তিযুদ্ধে যে দলটির নাম আপনি উল্লেখ করছেন সেই দলটির কি আসলেই কোনো অবদান ছিল কিনা, সেটা আপনার বিশ্লেষণ শুনবো। তবে এই ফাঁকে নাসির উদ্দিন নাসির, যে প্রশ্নটি হাসনাত আবদুল্লাহকেও করেছিলাম, সেই একই প্রশ্ন আপনার কাছে আসলে কোনো বিশেষ কিছু মনে হচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করছি এটি এবারের 2024 সালের যে 16 ডিসেম্বর, এটি অবশ্যই আগের যে কোনো বছর থেকে এটি খুবই তাৎপর্যপূর্ণ। আমরা যদি মহান মুক্তিযুদ্ধ, আমরা এখানে যারা উপস্থিত রয়েছে আমরা কেউ আসলে সেভাবে দেখিনি। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ যেই কারণে আসলে হয়েছিল সেটি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এবং সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক মুক্তিসহ যেসব কারণে আমরা মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু সেগুলো 3 বছরে, অর্থাৎ এই যে মরহুম শেখ মুজিবুর রহমানের যে শাসন আমলে সেগুলো প্রত্যেকটি অ্যাবসেন্ট আমরা দেখেছি। এবং 1975 সালের 25 জানুয়ারি একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে যেরকম ধ্বংস করা হয়েছিল, এবং আপনি 74-এর আমরা দুর্ভিক্ষ দেখেছিলাম এবং সামাজিক সুরক্ষা চরমভাবে অ্যাবসেন্ট ছিল।
তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা শুভ সূচনা হয়েছিল। কিন্তু তার পরক্ষণে আমরা বারবার দেখেছি গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে বারবার হোঁচট খেয়েছে। 1990 সালে হয়েছে এবং 2024 সালের 5 আগস্ট দুনিয়া কাঁপানো ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তরুণদের মধ্যে এবারের 16ই ডিসেম্বর আমরা মনে করছি একটি বিশেষ তাৎপর্য পূর্ণ হবে। কয়েক বছর ধরে বাংলাদেশে যে কয়টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তরুণরা বিশেষ করে কোনো জাতীয় নির্বাচনে তাদের মতামত প্রতিফলন করতে পারেনি। 2014, 2018, 2024 এই কোনো জাতীয় নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি। এবং তরুণরা যে এই রাষ্ট্রের প্রতি, যে রাষ্ট্রে খুনি সংগঠন খুনি হাসিনা যে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্রের প্রতি সংক্ষুব্ধ হয়েছিলেন খুনি হাসিনার কারণে। সুতরাং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটি ইতিবাচক রাজনীতির শুভ সূচনা হয়েছে। এখানে তরুণদের মধ্যে একটি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে, অনেকটা আত্মবিশ্বাসের সহিত তরুণরা মনে করছে যে আগামী দিনে তরুণরা তাদের মতামত প্রতিফলন ঘটাতে পারবে। সুতরাং আমরা মনে করছি এবারের অন্তত 16ই ডিসেম্বর এই 24-এর গণ অভ্যুত্থানের যে একটি ইনক্লুসিভ বাংলাদেশের যে স্পিড, সেটি তরুণরা ব্যাপকভাবে ঘটাতে পারবে এবং তরুণরা এই বিষয়ে ব্যাপকভাবে কনফিডেন্স। নাসিরুদ্দিন, আপনার জন্য একটা সম্পূরক প্রশ্ন থেকে গেল। আমি নিশ্চয়ই ফিরে এসে এই রাউন্ড শেষ করে আবারও জিজ্ঞেস করতে চাইবো, আপনি আওয়ামী ফ্যাসিবাদের কথা বলছেন, আপনার কি মনে হচ্ছে যে এখন যেভাবে পরিচালিত হচ্ছে নতুন ফ্যাসিস্ট সামনে আসার কোনো সংখ্যা তৈরি হয়েছে কিনা? আপনার বিশ্লেষণ জানতে চাইবো। আমি একটু আক্তার হোসেন, আপনার বিশ্লেষণটা শুনতে চাইবো। ঠিক একই সরল প্রশ্ন যেটা সবাইকে করেছিলাম, কোনো বিশেষ তাৎপর্য আপনার সামনে আসছে কিনা? অবশ্যই প্রত্যেকটা জাতির ইতিহাসে কিছু সময় থাকে যে সময়গুলোতে তারা নির্যাতন নিষ্পেষণের একটা স্টিম রোলারের ভিতর দিয়ে যান, এবং এই সময়টা অতিক্রান্ত যখন হয় তখন তাদের কাছে একটা বিজয়ের মুহূর্ত আসে। আমরা যদি 47-এ খেয়াল করি, আমাদের এই পাক ভারত উপমহাদেশের মানুষেরা আমরা ব্রিটিশদের থেকে মুক্ত হলাম 14 আগস্ট 15 আগস্টে। আমরা পাকিস্তান পেলাম, তারা ভারত পেলেন। আবার যদি আমরা 71-এর 16ই ডিসেম্বরে আমরা যদি খেয়াল করি, তখন আমরা দেখব যে পূর্ব বাংলার মানুষ এবং পশ্চিম পাকিস্তানের মানুষ তারা তখন আবার আলাদা হয়ে গেলেন। এই যে পাকিস্তানের দীর্ঘ শাসনামল, এই শাসনামলে যে নির্যাতন নিপীড়ন, এখান থেকে মুক্তির একটা চূড়ান্ত নিদর্শন আমরা দেখেছি 16ই ডিসেম্বরে। সেটা আমাদের কাছে অবশ্যই তাৎপর্যপূর্ণ। এখন তারই পরিক্রমায় আপনি যখন দেখবেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 54 বছর অতিক্রান্ত হলো, এরই মাঝখানে আমরা দেখলাম 2008-9 সালের দিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশে একটা বদ্ধ পরিবেশ তৈরি হয়েছিল। আমরা যেমন ব্রিটিশদের থেকে স্বাধীন হলাম, পাকিস্তানিদের থেকে স্বাধীন হলাম, তেমনইভাবে এই আওয়ামী ফেসিবাদী শাসনামল, যেটা আমাদেরকে 16টা বছর ধরে ভুগিয়েছে, গুম খুন রাহাজানি থেকে শুরু করে নিয়ে এমন কিছু নেই যা এই সময়টাতে হয় নাই। এবং সব থেকে বেসিক যে বিষয়টা মানুষের ভোটাধিকার, সেখান থেকে মানুষকে বঞ্চিত করে রাখা হয়েছিল। এই সব কিছু যখন হচ্ছে, যখন আমরা দেখলাম যে আমাদের শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন, তখন তাদের উপরে গুলিবর্ষণ করা হলো, গণহত্যার মতো ঘটনা ঘটলো। এই গণহত্যা তো আরও আগে ঘটেছে, শাপলা চত্বরে ঘটেছে, পরে আরও ঘটেছে। 21 সালে যখন মোদি আসলো বাংলাদেশে তখন ঘটেছে। 24 সালে আমরা দেখলাম ব্যাপকভাবে এই গণহত্যার মতো ঘটনাটা ঘটলো। এই গণহত্যার মতো ঘটনা ঘটার পরে যখন বাংলাদেশের মানুষ এই গণহত্যার কুশীলব যিনি আছেন তার থেকে যখন মুক্তি পেলেন, তখন অবশ্যই বাংলাদেশের যে হিস্ট্রি আছে, আমি যদি 47-এর স্বাধীনতা বলি, 71-এর স্বাধীনতা বলি, আমরা 24 সালে যে আমরা হাসিনার ফেসিবাদ থেকে মুক্তি পেলাম, এটা আমাদের সকলকে এই ঘটনাগুলোতে এক সুরে আমাদেরকে বেঁধে ফেলে এবং আমরা এটা ইতিহাসের একটা নতুন পরতে আমরা এসে উপনীত হই। এবং আমরা মনে করি যে আমাদের অতীতের যে বিজয়গুলো, সেগুলো যেভাবে কুক্ষিগত হয়ে গিয়েছিল, বেহাত হয়ে গিয়েছিল, 24 যেন বেহাত না হয়, সেই কারণেই কিন্তু আমরা আপনি বলছেন যে যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছেন, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সময় এসেছে, সেটা বেহাত না হয়। আমার জানা মতে আপনারা জাতীয় নাগরিক কমিটি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। আপনাদের রাজনৈতিক দর্শনটা কেমন হবে সেটা আমি জানতে চাইবো, তবে আমি একটু জাহিদুল ইসলামের কাছ থেকে শুনতে চাইবো আপনার বিশ্লেষণটা কেমন হবে, তাৎপর্যপূর্ণ কিনা। সাথে আরেকটা প্রশ্ন যোগ করে দিই, আপনার যেই দলটির ছাত্র সংগঠন, সেই দলটির আসলে 71 সালের ভূমিকা নিয়ে আসলে আপনার মনে কোনো প্রশ্ন তৈরি হয় কিনা একজন নতুন প্রজন্মের মানে ছাত্র নেতা হিসেবে? ধন্যবাদ আপনাকে। আসলে 71-এর পরবর্তী আজকে 24-এর যে 16 ডিসেম্বর আমরা উপনীত হয়েছি, দেখুন পৃথিবীর ইতিহাসে যতগুলো বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব বলুন, চীনা বিপ্লব বলুন, বিপ্লবগুলো কেন হয়? আসলে একটা শ্রেণী বৈষম্য তৈরি হয়, এরপর নিপীড়ন হয়, মানুষকে তার অধিকার দেওয়া হয় না,
তো তখনই মানুষ আসলে তার অধিকার বঞ্চিত হতে হতে একটা পর্যায়ে তার ভিতরে একটা বাস্ট হয়, তার বিদ্রোহগুলো, দ্রোহগুলো। তো এই ভূখণ্ডের ধারাবাহিকতা আমরা দেখেছি যে এখানে বিভিন্ন জন এসে কলোনি স্থাপন করেছে। এরপরে হচ্ছে পাকিস্তান তৈরি হলো, ইন্ডিয়া ভাগ হলো। তো এরপরে একটা প্রেক্ষাপটে আসলে ৭১ হয়েছে। তো ৭১ যে সেন্স থেকে সবাই সেখানে অংশ নিয়েছিল, যেমন একটি সমৃদ্ধ বাংলাদেশ পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো আমরা পাই না এখনো পর্যন্ত। আজকে ৫৪ বছর আমরা অতিক্রান্ত করছি, কিন্তু আমরা স্বাধীনতার যে সুফলটা পাওয়ার কথা ছিল মানুষ পায় না। বারবার মানুষকে এখানে এক ধরনের ধোঁকা দেওয়া হয়েছে। তো এই জায়গা থেকে ২৪-এর যে আন্দোলনটা হয়েছে, আপনি দেখবেন এটা একটা অর্গানিক ওয়েতে হয়েছে। আমি এটা খুব হলফ করে বলতে পারি, এখানে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল বা কোনো আধিপত্যবাদ আমরা যাদেরকে বলে থাকি, তাদের কোনো এখানে লিঙ্ক ছিল না। এটা ন্যাচারালি ছাত্র জনতার মধ্য দিয়ে আসলে এই আন্দোলনটা হয়েছে। তা আমরা বিশ্বাস করছি যে ১৬ই ডিসেম্বরে আমরা উপনীত হচ্ছি। আশা করি এটা অতীতের যে কোনো ১৬ই ডিসেম্বর থেকে বাংলাদেশের আপামর মানুষ অবশ্য ব্যতিক্রম খুঁজে পাবে ইনশাল্লাহ। আর এই প্রজন্ম হিসেবে আপনি যদি ৭১ ইস্যুতে বলুন যে তখন আসলে আমার বাবারই জন্ম হয়নি। তো এখন ৭১-কে আমি কিভাবে দেখি, আমার মনে হয় এই প্রজন্ম যেভাবে দেখে ঠিক আমি ঠিক সেভাবেই দেখি। আমি ছোটোবেলা বড় হয়েছি, ১৬ই ডিসেম্বর আসলে আমাদের গ্রামে খেলাধুলার আয়োজন করা হতো। তো সেখানে খুব আগ্রহ উদ্দীপনা নিয়ে যেতাম। এরপরে মুক্তিযোদ্ধাতে যখন হিস্ট্রিগুলো পড়া শিখলাম বা হচ্ছে যখন পড়তে জানলাম একটু একটু, তখন তাদেরকে খুব গৌরবের জায়গা থেকে ফিল করলাম। কিন্তু যেটা আমার আগের বক্তারা বলেছেন, টোটালি জিনিসটাকে একটা দলীয়করণের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। দলীয়করণের কথা কি বলছেন, এখনকার পরিস্থিতি কি আপনার মনে হয় কি না যে ধরেন এখন যেভাবে ধরেন হাসনাত আবদুল্লাহ আছে সাথে সমন্বয়কদের এক ধরনের ক্রেডিট নেওয়ার বিষয়টি খুব বড় করে সামনে আসছে, যেহেতু আপনি নিজেই বলছেন বা বাকিরাও মনে হয় নিঃসন্দেহে একমতই হবেন যেটা সবাই মিলেই তো এই অভ্যুত্থানটা হলো, তাহলে হঠাৎ করে কেন কেউ এটার ক্রেডিট নেওয়ার জন্য অস্থির হচ্ছে? যে কোনো আন্দোলনে তো আসলে সবারই সম্পৃক্ততা থাকে, কিন্তু কন্ট্রিবিউশনের জায়গাটা লেভেল এবং লেয়ার অনুযায়ী কারো একটু বেশি হয়, কারো একটু কম হয়, এটা স্বাভাবিক, এটা হতেই পারে। একটা লিডারশিপের একটা পজিশন থাকে, এক্সিকিউশনের একটা জায়গা থাকে, এরপরে সমন্বয়ের একটা জায়গা থাকে। তো সব কিছু মিলে আসলে বাংলাদেশের কিছু ন্যাচারাল সমস্যা আছে। আমাদের চিন্তা এবং আমাদের যে নিজস্বকরণ, এটা আসলে আমাদের অতীত ইতিহাস, পূর্বপুরুষ বা আমি ওভারঅল বলছি বাংলাদেশ হলিস্টিক অ্যাপ্রোচে সেই চিন্তাটা আসলে আমরা বের হতে পারি নাই। তো অনেক সময় দেখা যাচ্ছে সেই চিন্তা থেকে বের হতে না পারার কারণে আমাদের ভিতরেও কিছু বৈশিষ্ট্য সেখান থেকে চলে আসে। আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে আমি বরিশাল সফরে গিয়েছিলাম। তো রাস্তা পার হওয়ার সময় শিবিরের সেক্রেটারি জেনারেল গিয়েছে। এখন যেহেতু একটু আগ্রহ উদ্দীপনা বেশি, আগের মতো পরিবেশটা নাই, আমার ভাইয়েরা কি করলেন, দুই পাশ থেকে রাস্তা ব্লক করে দিলেন। রাস্তা ব্লক করে দিয়ে আমাকে মিছিল দিয়ে রাস্তা পার করছেন। আমি সেখানে বক্তৃতা প্রথম বলেছিলাম যে দেখুন, ফ্যাসিবাদ কিন্তু আমাদের চিন্তার মধ্যেও মগজের মধ্যেও থেকে যায় মাঝে মাঝে। যে আমি যখন রাস্তা পার হচ্ছি তখন তো আমার পরিচয়টা সেক্রেটারি জেনারেল না, আমি যখন রাস্তা পার হচ্ছি আমার পরিচয় পথচারী। কাজেই যখন আমি রাস্তা পার হবো, একজন পথচারী যেভাবে করে সেখানে সুবিধা গ্রহণ করবে, আমিও ঠিক সেই সুবিধাই পাবো। এজন্য আমি বলছি মূলত আসলে এই চিন্তাগুলো থেকে বের হতে হলে আমাদেরকে এই বিপ্লবটাকে ধারণ করতে হবে এবং নতুন বাংলাদেশের যে স্বপ্নটা আমরা দেখছি একটা আমূল পরিবর্তনের জায়গায় আমাদেরকে নিতে হবে। পরিষ্কার। হাসান আবদুল্লাহ, আপনার জেনে প্রশ্নটা যে রেখে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধে মানে যেভাবে আওয়ামী লীগকে একেবারে খারিজ করে দেওয়া হচ্ছে, সেই দলটিকে আসলে কি কোনো ভূমিকা ছিল না? না, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগকে খারিজ করে দেওয়া হয়নি, বরং আওয়ামী লীগ ছাড়া অন্য সবাইকে খারিজ করে দেওয়া হয়েছে, এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। যেমন আপনি দেখবেন মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আওয়ামী লীগ শুধুমাত্র তার নিজ দলের যারা ছিল তাদের ছাড়া এবং নিজ দলের মানুষদেরকে কিন্তু মাইনাস করে ফেলেছে। এবং আমি কিন্তু বলেছি যে মুক্তিযুদ্ধটাকে শেখ ফ্যামিলি সেন্ট্রিক করা হয়েছে, অর্থাৎ যারা শেখ ফ্যামিলির তারাই হচ্ছে মুক্তিযুদ্ধের এসপার উসপার সব কিছু। যেমন আমি যদি বলি, যেমন তাজউদ্দিনকে মাইনাস করে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধ থেকে, ভাসানীকে মাইনাস করে ফেলা হয়েছে আওয়ামী লীগ থেকে। আপনি দেখেন যে জিয়াউর রহমানের অবদানকে সেখানে তো অস্বীকার করে তো ফেলা হয়েছেই, এবং পরবর্তীতে ওনাকে মুক্তিযুদ্ধে ওনার কোনো সম্পৃক্ততা ছিল না এবং পাকিস্তানের সাথে ওনার অ্যাফিলিয়েশন ছিল, এই ধরনের ন্যারেটিভে কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে। আমাদের বক্তব্যের জায়গাটা সেটা খুবই স্পষ্ট, আমরা আওয়ামী লীগকে খারিজ করছি না, বরং আওয়ামী লীগ শেখ ফ্যামিলি ব্যতীত সবাইকে যেভাবে খারিজ করেছে এই বিষয়টিকে আমরা অ্যাকনোলেজ করার চেষ্টা করছি। জি নাসির, আপনি কি মনে করেন যে ধরেন ইতিহাসে যারা হাসনাত বলছিলেন
ইতিহাসের যে কারিগর যারা ছিলেন তাদেরকে কি আমরা প্রাপ্য সম্মান দিতে পারলাম? না, আমরা তো দীর্ঘ সময় ধরে এটি আমরা পারি নাই, সেই জন্যই তো 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। কারণ আমরা মহান মুক্তিযুদ্ধের 5 দশক পরে 24-এর গণ অভ্যুত্থান তো দরকার ছিল না। আমরা বাংলাদেশের যে 5 দশক, সেখানে আমরা যদি গভীরভাবে তাকিয়ে দেখি তাহলে 75-এর যে 97 সিপাহী জনতার গণ অভ্যুত্থান সেটিও দরকার ছিল না, 90-এর গণ অভ্যুত্থানও দরকার ছিল না। কারণ আমরা তো একটি নির্দিষ্ট টার্গেট করে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেরকম কোনো টার্গেট তো আসলে ফুলফিল হয় নাই। সেটি হচ্ছে বিভিন্ন সময় যারা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল তারা বারবার ক্ষমতায় এসে সেই কাজটি করেছে। আমরা পিছনে ফিরে যাই তাহলে আমরা দেখব যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে যে তিন বছর বাকশাল কায়েম হয়েছিল, সেই বাকশাল থেকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বা তখন সে নাম ছিল না, আমরাই উত্তরণ করেছিলাম। এরপরে ঠিক তার আরও কয়েক বছর পরে আবারও বাংলাদেশের গণতন্ত্র হোঁচট খেয়েছে। তারপরেও কিন্তু 90 সালে সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে। তারপরেও আমরা গণতান্ত্রিক ব্যবস্থা আবারও হোঁচট খেয়েছে। সুতরাং গত 15.5 বছর ধরে আওয়ামী লীগ যে দুঃশাসন তৈরি করেছে, হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে, সবগুলো হচ্ছে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য, তার অবৈধভাবে ক্ষমতা থেকে তার সব কিছুকে লিগিটিমিটি দেওয়ার জন্য। সুতরাং এ সব কিছুর দায় তো আওয়ামী লীগকে এককভাবে নিতে হবে, এবং সেজন্য 24-এর গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল। এবং এই 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট আমাদেরকে এই জন্যই ধারণ করতে হবে যে সেটা হচ্ছে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, বিএনপি বা জনগণ যাদেরকে ভোট দিবে, তারা আগের যারা যেই সকল যারা যে কন্ট্রিবিউশন করেছে তাদের অবশ্যই ন্যায্য সম্মানটুকু নিশ্চিত করবে সেই সরকার। আমরা এটা আমাদের পক্ষ থেকে এটি বিশেষভাবে অনুরোধ থাকবে। জি, আক্তার হোসেন, আপনাদের রাজনৈতিক দর্শনটা কীরকম হবে? এখন ধরেন আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বলা হচ্ছে না যে আওয়ামী লীগ সব একাই কুক্ষিগত করেছিল, কাউকে কথা বলতে দেয়া হয়নি। এখন কি আওয়ামী লীগের সাথেও সেই ঘটনাগুলো ঘটছে কি না? দেখুন, 5 আগস্টে আওয়ামী লীগের একটা বিশাল ইতিহাস ঘটে গেছে। আওয়ামী লীগের নেত্রী বাংলাদেশের মানুষের প্রতিবাদ প্রতিরোধের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বা আওয়ামী সরকার উৎখাত হয়েছে, তারা কিন্তু এখানে কোনো শান্তিপূর্ণ ঘটনার ভিতর দিয়ে তাদের ক্ষমতা থেকে তারা চলে যায়নি। হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, হাজার হাজার মানুষকে তারা পঙ্গু করেছে, যে মানুষগুলো এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এখনো পর্যন্ত আমরা মাঝে মাঝেই সেই জুলাই আগস্টের আহত যারা আছেন তাদের কারো কারো যারা যায় শরীক হতে হচ্ছে আমাদেরকে। পরিস্থিতি এখনো পর্যন্ত এই আওয়ামী লীগ তারা বাংলাদেশের মানুষের উপরে 16টা বছর ধরে নির্যাতন নিপীড়ন করার পরে একটা গণহত্যা চালিয়ে তারা এখান থেকে উৎখাত হয়েছে। অতএব আওয়ামী লীগ বা ছাত্রলীগ তাদের সন্ত্রাস, তাদের জঙ্গিপনা, তাদের গণহত্যা, এই সব কিছুর বিচার হওয়ার এখন সময়। তারা যদি মনে করে যে তারা নিরপরাধ, তাহলে তারা সেটা কোর্টে প্রমাণ করুক। কিন্তু আমরা জনতার যে আদালত, জনতার যে বিবেচনা, সে জায়গায় কিন্তু এটা খুবই পরিষ্কার যে বাংলাদেশের মানুষ তাদেরকে গণহত্যাকারী হিসেবেই দেখেছে, এবং এই গণহত্যার শাস্তি বাংলাদেশের মানুষ চায়। অতএব আওয়ামী লীগের উপরে এখানে কোনো নিপীড়ন বা ছাত্রলীগের কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যে গণহত্যা চালিয়েছে তার বিচারটা যদি নিশ্চিত করা না যায়, বরং এই বাংলাদেশের মানুষের সাথে অবিচার করা হবে। আওয়ামী লীগের সাথে এখন যদি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়, তাদেরকে শাস্তির মুখোমুখি করা হয়, এটাই তাদের জন্য সুবিচার, যেহেতু তারা 2000 মানুষকে হত্যা করেছে। আক্তার, আমি একটু থামাই, আমার একটা বিরতি নিতে হবে। তবে বিরতিতে যাওয়ার আগে জাহিদুল ইসলাম, আপনার জন্য বরং প্রশ্নটি রেখে যাই। ধরেন 5ই আগস্টের আগে যে ধরনের হত্যাকাণ্ড বলেন, যে ধরনের হামলা মামলার ঘটনাগুলোর কথা সামনে আসছে, কিন্তু 5ই আগস্টের পরেও তো অনেক হত্যাকাণ্ড বলেন, অনেক হামলার ঘটনাগুলো ঘটেছে। সেগুলো দায় আসলে কে নেবে, সেটাও যদি আমাকে একটু বিশ্লেষণ করেন। আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আপনাদের কাছ থেকে জানতে চাইব। নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নিউজ 24-এর বিজয় দিবসের বিশেষ আয়োজন আপোষহীন বাংলাদেশে। জাহিদুল ইসলাম, আপনার জন্য যে প্রশ্নটি আসলে রেখে গিয়েছিলাম যে আসলে 5ই আগস্টের পর যা যা ঘটলো, এগুলোর দায় আসলে কার? এগুলো কিভাবে আইডেন্টিফাইড হবে এবং এগুলো কিভাবে বিচারের আওতায় আসবে, বা তার আগেরগুলো কিভাবে হবে? দেখুন, মব
জাস্টিস বা মব কিলিংকে আমরা কখনোই সাপোর্ট করি না। আপনি বিশ্বের অপর বিপ্লব অথবা এ ধরনের একটা অভ্যুত্থানের পর যে ধরনের ম্যাসাকার হয়, আমি মনে করি বাংলাদেশে কম্পারেটিভলি সেটা কিছুই হয়নি। ওবায়দুল কাদের একটা কথা বলেছিল, আপনার হয়তো স্মরণে থাকবে, তিনি বলেছিল যেদিন ক্ষমতা হারাবে সেদিন কয়েক লক্ষ লাশ পড়বে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, মানে কতটি লাশ পড়েছে আসলে? তো এটা আসলে ওই দিনই হয়তো 5ই আগস্ট পরবর্তী মানুষের জনতার যে বিক্ষোভ বা একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। দেখুন, পুলিশেরও যে হত্যাকাণ্ড হয়েছে, আমি এগুলো একটু অ্যানালাইজ করার চেষ্টা করলাম কেন হয়েছে। যে চিত্রগুলো আপনি সংবাদ মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছেন, এটা দেখার পর একটা বিক্ষুব্ধ জনতা আসলে কিভাবে ঠিক থাকে বলুন? আমি বলছি না এটা সাপোর্ট করছি না, কিন্তু নেচার কি বলে। এরপরে হাসিনার প্রসঙ্গে এসেছে, তিনি পালিয়ে গেছেন। তো তিনি যদি আসলে দেশে থাকতেন, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশটা কিভাবে ঘটতো এটা আসলে ওই সময়টাই বলে দিত। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই ন্যারেটিভটা আমরা কোনো কারণে একটু ভুল করছি কিনা, যে আওয়ামী লীগকে এখন যারা এতদিন এত জুলুম করেছে এবং এখনো পর্যন্ত তাদের ভিতরে কোনো অনুশোচনা আমরা লক্ষ্য করি না, তারা বরং এই হত্যাকাণ্ডকে যারা আন্দোলন করেছে তাদের উপর চাপানোর চেষ্টা করতেছে। মানে কত মারাত্মক লেভেলের একটা জালেম এবং ন্যারেটিভ জালেম বলবো আমি এটাকে, এটা করলে এটা সম্ভব বলুন? তো সে জায়গা থেকে আলহামদুলিল্লাহ এখন আইন শৃঙ্খলা একটু স্বাভাবিক হয়েছে। আর ওই সময়টাতে পুলিশ প্রশাসনটাকে আসলে টোটালি ব্রেকডাউন ঘটাই দিয়েছে, সে একবার নষ্ট করে দিয়েছে। তো এখন একটা পজিশন আসছে, আমি আশা করব সামনের দিন এটা আরও উন্নতি হবে এবং সবাই ন্যায় বিচারের সম্মুখীন হোক। আমরা বলছি না যে কারোর উপর অন্যায় করতে হবে, কারোর উপর জুলুম করে অত মব জাস্টিস করতে হবে, বরং যে অপরাধ করেছে যতটুকু করেছে তার প্রাপ্য শাস্তিটা যেন সে পায়, এটাই আমরা প্রত্যাশা করি। আস্তাদ, আপনার বিশ্লেষণটা জানতে চাইব বা আপনার ব্যাখ্যাটা কীরকম হবে, যে ধরেন এক যুগের বেশি সময় ধরে যে স্বাধীনতার চেতনা যেভাবে সামনে ন্যারেশনটা বয়ানটা তৈরি করা হয়েছে, এখন সেই বয়ানটার কাউন্টার বয়ান কি অন্যভাবে তৈরি হচ্ছে? দেখেন, ওই যে বয়ান তৈরি করে বয়ান চাপিয়ে দিয়ে বয়ান হচ্ছে, বয়ান ব্যাপারটা এমন না। আপনি যদি আওয়ামী লীগের বয়ানটা দেখেন, সেটা ছিল ন্যারেটিভ ক্রিমিনালিজম, ন্যারেটিভ টেররিজম, মানুষকে চাপিয়ে দেওয়ার এক ধরনের প্রবণতা ছিল। অর্থাৎ আমি যেই চিন্তা করি, আমার চিন্তার মধ্যে সবাই একমত হতে হবে, পৃথিবীর সবাই এক চিন্তা করা, এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি। তো আওয়ামী লীগ যে কাজটা করেছে, ন্যারেটিভ ইম্পোজ করে দিয়েছে। তো এখন এটা স্বাভাবিক প্রক্রিয়া, আপনি ইতিহাসকে কখনো কনক্লুড করতে পারেন না। ওপেন এন্ডেড হিস্ট্রি অ্যান্ড ক্লোজড এন্ডেড হিস্ট্রি, আপনি যে হিস্ট্রিটাকে ক্লোজ করে দিতে যাচ্ছেন সেটা কখনোই, নদীকে যেমন একটা সীমাবদ্ধ করে ফেলা যায় না, আপনি নদীর বাঁক নিয়ন্ত্রণ করতে যান, নদী তার নিজের গতিপথ খুঁজে নেবে। ঠিক একইভাবে আওয়ামী লীগ যে ভুলটা করেছে সেটা হচ্ছে তার হিস্ট্রিকে সে নিয়ন্ত্রণ করতে গিয়েছে, সে ক্লোজ করতে গিয়েছে, হিস্ট্রি একটা সমাপ্তি টানতে গিয়েছে এবং সেই সমাপ্তিটা হচ্ছে মুজিবীয় সমাপ্তি। এখন মানুষ সেটাকে মেনে নেয়নি। হিস্ট্রির একটা স্বাভাবিক যে গতি প্রকৃতি, এই গতি প্রকৃতি থাকতে হবে এবং প্রত্যেকের মতো ইন্টারপ্রেট করবে এবং প্রত্যেকের ইন্টারপ্রিটেশনটাকে সেটাকে ওয়েলকাম জানাতে হবে এবং ন্যারেটিভ ফিল্ডে প্রত্যেকটা নিয়ে অ্যানালিসিস হবে। মানুষ যেটাকে মনে করবে যেটা গ্রহণযোগ্য সেটাকে গ্রহণ করবে এবং মানুষ যদি মনে করে এটাকে প্রত্যাখ্যান করবে সেটা মানুষ প্রত্যাখ্যান করবে। কিন্তু স্টেট মেকানিজমের মধ্যে দিয়ে আপনি এটাকে চাপিয়ে দিবেন এবং এটা স্টেট প্যাট্রোনাইজেশন ওই জায়গাটাই থাকবে, তাহলে সেটা হবে আওয়ামী লীগের আবার রিপিটেশন। দেখেন, আমি একটা জিনিস এটা সম্পর্কে একটা জায়গা থেকে বলছি, যেমন এই যে আওয়ামী লীগের এখন ন্যারেটিভ স্প্রেড করতে আমরা আওয়ামী লীগের ন্যারেটিভগুলোকে ডিবাঙ্ক করছি, এটা নিয়েও কিন্তু এখন একটা মিডিয়া পাড়ার মধ্যে এক ধরনের মনে হচ্ছে যে সিম্প্যাথি একটা এয়ার হচ্ছে। এখন দেখেন, একটা কথা মাথায় রাখতে হবে, আপনার জুলুমের প্রতি উদারতা কিন্তু মজলুমের প্রতি জুলুমের শামিল। আপনি একটা আওয়ামী লীগের প্রতি এই যে একটা উদারতা, যে আওয়ামী লীগকে কেন হচ্ছে তার ন্যারেটিভটাকে, আপনাকে মনে হয় না যে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তাদের প্রতিও আসলে মানুষের উদারতা তৈরি হয়েছিল এই বাস্তবতা থেকে, যে তাদেরকেও সাপ্রেস করছিল, তাদেরকেও নানানভাবে আওয়ামী লীগ হামলা মামলার মধ্যে দিয়ে যাচ্ছিল? তো সেক্ষেত্রে তো সেই জিনিসটা আবারও আসলো। এই অ্যানালজি সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ ভুল অ্যানালজির মধ্যে। ব্যাখ্যা করবেন। এক নম্বর বিষয় হচ্ছে, আওয়ামী লীগ যে কারণে অন্য দলকে দমন নিপীড়ন করেছে সেটা হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য, মানুষের টুটি চেপে ধরেছে, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে এবং চিন্তাকে নিয়ন্ত্রণ নিয়েছে। আমি অ্যানালজিটা করছি, মানুষের চিন্তার নিয়ন্ত্রণ নিতে চেয়েছে, মগজের নিয়ন্ত্রণ নিতে চেয়েছে, মেরুদণ্ডের নিয়ন্ত্রণ নিতে চেয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকে নিয়ন্ত্রণ নিতে চেয়েছে, সিনেমাকে নিয়ন্ত্রণ নিতে চেয়েছে এবং আপনার খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণ নিতে চেয়েছে, আপনার সংস্কৃতির নিয়ন্ত্রণ নিতে চেয়েছে। কিন্তু
এই 5ই এই যে অগাস্টের যে অভ্যুত্থানটি ছিল সেটা কিন্তু বিষয়টি এমন না যে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, ন্যারেটিভের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, বরং সেটাকে উন্মুক্ত করতে যাচ্ছে। আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনাকে মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের প্রতি আমাদের এই অবস্থানটা জনগণের না, বরং একটি ফেসিবাদী অ্যানাবলার হিসেবে আওয়ামী লীগের প্রতি মানুষের হচ্ছে। এবং আপনি অন্য সব কিছু বাদ, গুম খুন হত্যা নিপীড়ন এগুলো আমি বাদও যদি দেই, এই জুলাই গণ অভ্যুত্থানে যে 2000 মানুষকে শহীদ করেছে সেটির অপরাধের জন্য আপনি যদি জার্মানিতে দেখেন, আপনার যে নাৎজি পার্টিকে সেখানে হচ্ছে পরবর্তীতে নাৎজি পার্টির মানবাধিকারের জন্য কিন্তু কেউ কথা বলেনি, মুসলিনের পার্টির মানবাধিকারের জন্য কেউ কথা বলেনি। মানবাধিকার কার থাকবে বা কার থাকবে না এই প্রভিশনটা এখন মীমাংসিত। আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে যে সবাই তাকে হচ্ছে বয়কট করেছে, আওয়ামী লীগের প্রতি এই যে গ্রোজ উপচে পড়েছে, বিষয়টা এমন না, বরং আওয়ামী লীগ যে কাজটা করেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ একটা ফেসিবাদী শক্তি হিসেবে রাষ্ট্রের উপরে ঝেঁকে বসেছিল, সেটা থেকে উত্তরণের জন্য কিন্তু। সুতরাং এখন যে একটা অ্যানালজি দেওয়া হয় যে আওয়ামী লীগ যেভাবে মানুষের দমনপীড়ন করেছে এখন সবাই মিলে আওয়ামী লীগকে মামলা দিচ্ছে, আওয়ামী লীগকে মামলা দেওয়া তো এটা এমন না যে আওয়ামী লীগকে ক্ষমতায় যাওয়ার জন্য কেউ মামলা দিচ্ছে। আমার সন্তান এখানে শত শত নারী বিধবা হয়েছে, শত শত মা সন্তান হারা হয়েছে, শত শত সন্তান এতিম হয়েছে। আপনি এই যে আপনার যে আপনি ইলিয়াসের সন্তানদেরকে আপনি কি দিয়ে বুঝিয়ে দিবেন? আপনি দেখেছেন একরামের সন্তানদেরকে আপনি কিভাবে বুঝিয়ে দিবেন? এখন তারা যদি মামলা করে, আপনি যদি এটাকে মিডিয়া বয়ানের মাধ্যমে, আমি এটাকে মিডিয়া বয়ান বলছি না, এটাকে নেগেটিভ টেরোরিজম বলছি, এই নেগেটিভ টেরোরিজম দিয়ে যদি আপনাকে এটাকে সিমিলারিটি করেন, তাহলে ইতিহাসে আবার এই মিডিয়া যেভাবে আমরা মিডিয়াকে এখন কাঠগড়ায় দাঁড়াই, যেমন এই 5ই অগাস্টের পূর্বে মিডিয়ার অবদানকে আমি সবচেয়ে বেশি মনে হয় মিডিয়া আমার এগেনস্টে কবে লেগে যায় আমি সেটা জানি না, কিন্তু মিডিয়ার এখানে দায়ভার কোনোভাবে এড়াতে পারে না, কারণ এই মিডিয়া ফিল্টারিং এর মধ্য দিয়ে কিন্তু এই ফেসিজমটা ঝেঁকে বসেছিল। এখন এই মিডিয়াতেই দেখা যাচ্ছে যে এক ধরনের আওয়ামী সিম্প্যাথি ক্যাম্পেইন করছে। এখন কেন মনে হচ্ছে যে মিডিয়া আপনার উপর লেগে যাবে? না, এই যে এখন এই বিষয়টা হচ্ছে কি, এই যে মিডিয়াকে আমরা কিন্তু এই পুরো 5ই অগাস্টের পরে আমরা মিডিয়াকে দায়বদ্ধ করি নাই। এই দেখেন আওয়ামী লীগের জন্য যেভাবে সরব হচ্ছে এই গত 16টা বছর, আপনার কখনো কোনো মিডিয়াকে এভাবে বলেছে যে একটা শিবির ধরে ধরে জবাই কর, এটা একটা ডিহিউম্যানাইজিং একটা আইডিয়া, এটার এগেনস্টে কথা বলেছে। আপনার ছাত্রদল নাম হলেই, কেউ ছাত্রদল করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে হল থেকে ধরে নিয়ে শাহবাগ থানায় নিয়ে দিয়ে আসছে, এটার বিরুদ্ধে মিডিয়া কখনোই কথা বলেছে? কিন্তু মিডিয়া এখন আওয়ামী লীগের জন্য কথা বলছে। তো তার মানে এই যে একটা মিডিয়ার এক ধরনের অ্যাম্বিগিউয়াস একটা ব্যাপার, মানে একটা স্পষ্ট না, মানুষের কাছে কনক্রিট একটা অবস্থান সেটির জন্য। যেমন মিডিয়া 5ই অগাস্টের এই যে 5ই অগাস্টে ঘটছে, মিডিয়া কিন্তু দায়ভার এড়াতে পারে না। মিডিয়া হইতে হবে ফ্যাক্ট বেসড মিডিয়া, কিন্তু আমি এখন দেখা যাচ্ছে মিডিয়ার কাজটাই হচ্ছে সত্য তথ্য মানুষের কাছে প্রকাশ করা, মানে গণমানুষের কথা বলা। আপনার পয়েন্ট সরকার যা শুনতে চায় সেটা কিন্তু খবর না, সেটা হচ্ছে প্রেস রিলিজ। যেটা সরকার শুনতে চায় না সেটাই হচ্ছে খবর। কিন্তু আপনি যদি মিডিয়ার অবদানটা দেখেন বা মিডিয়ার অ্যাক্টিভিটিটা দেখেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের যেই প্রধানমন্ত্রীর যে প্রেস কনফারেন্স গুলো হতো, সেটা দেখলে বোঝা যাবে যে মিডিয়া কিভাবে হচ্ছে সার্ভ করেছে। আপনার বিশ্লেষণটা কি হবে? আপনি কি হাসনাতের সাথে একমত? না, আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে বাংলাদেশের সব মিডিয়ার, আমরা সেটি বলছি না, বেশিরভাগ অনেক গণমাধ্যম সেটি হচ্ছে তার যে সারাংশর যে মূল্যবোধের জায়গা সেটি কোনোভাবে সেই এড়িয়ে যেতে পারে না। আমরা মিডিয়াতে দেখেছি যে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের সময় মিডিয়াতে সরকার যেভাবে প্রেসক্রিপশন করতো সেভাবে মিডিয়াতে মূলধারার গণমাধ্যম হিসাবে সূত্র নিশ্চিত না করে সেটি আসতো। আমরা মনে করছি যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পূর্বে এরকম ধারা থাকলেও এখন 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে মিডিয়ার মধ্যে এক ধরনের স্বাধীন চেতনাবোধ তৈরি হয়েছে। এখন গণমাধ্যম মুক্ত চিন্তা বা মুক্ত ধারায় কথা বলতে পারছে বলে আমাদের মনে হচ্ছে। আর হাসনাত এখানে যেটি আরেকটি বললেন যে আওয়ামী লীগের বিষয়ে, সেটি আমরা যেটি স্পষ্টভাবে বলতে চাই সেটি হচ্ছে এই 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশে 15.5 বছর ধরে যে প্যাসিবাদ তৈরি করেছিল খুনি সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা, সেই প্যাসিবাদের সমাপ্তি ঘটেছিল 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। সুতরাং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 15.5 বছর ধরে আওয়ামী লীগ যে দুঃশাসন, যেই অপরাজনীতি, যে হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাকে যে হত্যা করে যে একটি
অকল্যাণকর রাষ্ট্রে পরিণত করেছিল, তার একটি চূড়ান্ত পরিণত হয়েছিল 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং হাসরত আবদুল্লাহ যেটি বলেছেন সেটির সাথে আমরা একমত। সাথে আমরা এটি যোগ করছি যে গণমাধ্যমের আরও যে ভূমিকা পালন করা উচিত ছিল সেটি গণমাধ্যম বিভিন্ন কারণে করতে পারেনি। কারণ জনগণকে যেভাবে জিম্মি করে রাখা হয়েছিল, গণমাধ্যমকেও অনেকভাবে জিম্মি করে রাখা হয়েছিল, অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি বাংলাদেশের 2টি জাতীয় নির্বাচনে যমুনা টেলিভিশনকে 2বার বন্ধ করে দেওয়া হয়েছিল, ইসলামিক টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল, দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল, চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হয়েছিল, আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। সুতরাং গণমাধ্যম এই যে বন্ধ করে দেয়া হবে এই ভয়ে অনেক গণমাধ্যম সরকারের কথা শুনতো বলে আমাদের মনে হচ্ছে। তারপর আমি মনে করছি 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে গণমাধ্যম অনেকটাই এখন স্বাধীনভাবে কাজ করছে। জি, আক্তার হোসেন, আমরা বিজয়ের প্রকৃত ইতিহাস কিভাবে জানবো, কিভাবে জানানো যায় আসলে তরুণ প্রজন্মকে? আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের ইতিহাসের কথা যদি আপনি বলেন, এই অভ্যুত্থানে অনেক গাজী আছেন যারা এই অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছেন। তাদের গল্পগুলো সকলের কাছে প্রচার করা যেতে পারে। আমরা সেখানে প্রকৃতি ইতিহাসটা তাদের কাছ থেকেই পাবো যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। কিন্তু আমরা যদি আমাদের অতীতের দিকে যাই, যদি 71-এর ইতিহাসের কথা বলি, তাহলে আমাদেরকে অনুসন্ধানশীল হতে হবে যে আসলে সঠিক ইতিহাসটা কি। আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লাহ খুব সঠিকভাবেই বলেছেন যে আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটাকে আওয়ামীকরণ করা হয়েছে। শুধু আওয়ামী লীগের বলয়ে নেওয়া হয়েছে ব্যাপারটা এমন নয়, শেখ পরিবারের বলয়ের মধ্যে নিয়ে গিয়ে এটাকে বন্দী করে ফেলা হয়েছে। তো আমাদের মুক্তিযুদ্ধ সেটা যে শুধু আওয়ামী লীগের যুদ্ধ ছিল না, এটা যে একটা গণযুদ্ধ ছিল সেটাকে অস্বীকার করা হয়েছে। বাংলাদেশের মানুষ, আপামর মানুষ যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এবং এরপরে বিভিন্ন সময়ে ইভেন মুক্তিযোদ্ধা কারা সে তালিকাটাতেও নানাবিধ রকমের জোচ্চুরি করা হয়েছে। এমন অসংখ্য ব্যক্তিকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে আওয়ামী লীগ যাদের জন্ম ইভেন 1971 পরে। এমন অসংখ্য ব্যক্তিকে তারা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছেন। তাহলে একটা ইতিহাসের সঠিকতা, একটা ইতিহাসের সঠিক রূপটা কি সেটা আমরা জানবো কিভাবে যদি আমাদেরকে এরকম করে দেওয়া হয়। আমাদের যে পাঠ্যপুস্তক আছে সেই পাঠ্যপুস্তকগুলোতে এমনভাবে এটা রিপ্রেজেন্টেশনটা ছিল যেখানে এক শেখ মুজিবুর রহমান ছাড়া অন্য কোনো জাতীয় নেতা তারা সেখানে হাইলাইটেড হতে পারেন নাই। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা বলেন অথবা আপনি তাজউদ্দিন আহমেদের কথা বলেন, কাউকেই সেখানে হাইলাইটেড হতে দেওয়া হয়নি, এক জায়গায় নিয়ে আসা হয়েছে। আপনাকে একটু থামাতে পারি? আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আপনাদের চারজনের কাছে জানতে চাইবো। সবাই ছাত্র মানুষ, আমি জানি না কার কার রাজনীতির প্রতি আগ্রহ আছে কিংবা কে কে সরকারি চাকরি দিতে চান কিংবা বেসরকারি চাকরি দিতে চান, সেটা নিশ্চয়ই আপনাদের ইচ্ছার বিষয়। কিন্তু রাজনীতি নিয়ে যদি আপনারা ভাবেন সবার আমি রাজনৈতিক দর্শনটা একটু জানতে চাইবো। পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশকে আপনারা কে কীভাবে দেখতে চান সেটা একটু আমাকে যদি বিশ্লেষণ করেন আমাদের দর্শকের জন্য, নিশ্চয়ই সেটা আমরা ভীষণভাবে উপকৃত হব। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নিউজ 24-এর বিজয় দিবসের বিশেষ আয়োজন আপোষহীন বাংলাদেশে। যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, আমি মনে হয় খুব বেশি সময় পাবো না, আপনারা যদি খুব শর্টে শেষ করেন তাহলে আমার জন্য খুব ভালো হয়। যেটা জানতে চেয়েছিলাম যে আপনাদের ভবিষ্যৎ রাজনৈতিক চিন্তাভাবনা কি, কেমন দেখতে চান ভবিষ্যতের বাংলাদেশকে? আমি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছি। আপনারা জেনে থাকবেন যে জাতীয় নাগরিক কমিটি একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে, একটা সিভিল প্ল্যাটফর্ম হিসেবে তার রাজনৈতিক ফাংশনগুলো করছে। এবং একই সাথে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণ, বাংলাদেশের ছাত্ররা, তাদের মাঝে একটা নতুন রাজনৈতিক দলের ব্যাপারে আগ্রহের জায়গা তৈরি হয়েছে। মানুষজন আমাদেরকে জিজ্ঞেস করছে যে একটা নতুন রাজনৈতিক দল আসবে কিনা। মানুষের চাহিদার যদি জায়গা থাকে, মানুষের ইচ্ছা না আপনাদের ইচ্ছা? মানুষের ইচ্ছা এবং আমাদের ইচ্ছার একটা মেলবন্ধন হবে অবশ্যই। শুধুমাত্র আপনি যদি বলেন যে আমাদের ইচ্ছা, আমরা তো গোটা কতক মানুষ নিয়ে তো একটা রাজনৈতিক দল হয় না, রাইট? আবার যদি বলেন মানুষের ইচ্ছের কথা, মানুষের যদি চাওয়া পাওয়াটা না থাকে তাহলেও তো কি হয় না, রাজনৈতিক দল গঠন করা সম্ভব হয় না। অতএব এটা একটা উভয় পাক্ষিক একটা মিথস্ক্রিয়ার ফলাফল হবে। কিন্তু এই জায়গায় সব থেকে প্রাইমারি রোলটা যারা প্লে করবেন তারা হচ্ছেন মানুষ, সাধারণ জনতা।
কারণ আপনি যদি নির্বাচন করতে যান বা আপনি যদি রাজনৈতিক দল করতে যান, তাহলে আপনার সম্পর্কটা থাকবে মানুষের সাথে। অর্থাৎ মানুষ চায় কিনা সেটা সবথেকে বড় একটা প্রশ্ন। আমরা মানুষের সাথে কথা বলছি, মানুষের চাওয়ার জায়গাটি গেছে একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যাপারে, এবং আমরা মনে করি যে 5ই আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ধারা তৈরি হয়েছে, সেটা একটা রাজনৈতিক দলে রূপান্তরিত হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হচ্ছে। আমরা জাতীয় নাগরিক কমিটিতে আমরা কিছু রাজনৈতিক বোঝাপড়ার ভিতর দিয়ে যাচ্ছি। আপনি জিজ্ঞেস করেছেন, যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে সামনের রাজনীতিকে কেমন আমরা দেখতে চাই, আমরা সামনের রাজনীতিটাকে এমন দেখতে চাই যে রাজনীতিতে কোনো দল ফেসিবাদী হয়ে উঠবে না, এটা আমাদের প্রথম চাওয়া। এরপরে যদি আমরা বলি, তাহলে বাংলাদেশের যে রাজনীতির ধারা, সেখানে প্রধানমন্ত্রী তাকে এমন কিছু পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে সংবিধানের মধ্য দিয়ে, তাতে করে তিনি স্বৈরাচারী হয়ে উঠবার সমস্ত মেকানিজম সেখানে দেওয়া আছে। অর্থাৎ কোনো প্রধানমন্ত্রী যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারেন, সেটা আমাদের চাওয়া। বাংলাদেশের মানুষ তারা তাদের অধিকারের যে জায়গাটি আছে সেটা যেন সম্পূর্ণভাবে পায়, সেটা আমাদের চাওয়া। সব মিলিয়ে সাম্য, মৌলিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং নাগরিক অধিকার, এরই ভিত্তিতে যেন বাংলাদেশের সামনে রাজনীতি পরিচালিত হয়, সেটাই চাইব। জাহিদুল ইসলাম, আপনি কেমন ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চান রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, বিশেষ করে ক্ষমা করা এবং ক্ষমা চাওয়ার প্রবণতা থাকবে কিনা? প্রথমত আপনার লাস্ট পয়েন্টটাতে আসি, ক্ষমা করা, ক্ষমা চাওয়া। আসলে এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও খুব ভালোভাবে দেখা হয়। তবে ন্যায় বিচারের যেটা নীতিমালা, সেটা হলো হচ্ছে যে ভুল করেছে বা যে অন্যায় করেছে তাকে তো আগে ক্ষমা চাইতে হয়। আপনি যদি মানে ইসলামের দৃষ্টিতে কোনো গুনার কাজও করেন, তাহলে গুনাহের কাজের পরে সিস্টেম হচ্ছে আগে আল্লাহর কাছে গিয়ে নিজের ভুলটাকে স্বীকৃতি দিতে হয়। এরপর হচ্ছে এই ভুল আর ভবিষ্যতে করব না, এই জাতীয় স্বীকৃতির পর তার ক্ষমার প্রশ্নটা আসে। তো ফ্যাসিবাদের আসলে যে চরিত্র, সেটা আমি আমার আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম যে তাদের ভিতরে ন্যূনতম কোনো সেই সাইন আমরা দেখতে পাচ্ছি না, বরং তারা জুলুমের পর আরও এক্সট্রা জুলুমের যে পয়েন্টগুলো, সেগুলোই তারা এখন অ্যাপ্লাই করছে। আর কেমন বাংলাদেশ দেখতে চাই, এটিতে আসলে ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম যে বাংলাদেশটা একটা সমৃদ্ধ বাংলাদেশ হবে, এবং আমরা গল্প শুনতাম যে বাংলাদেশে অনেক সম্ভাবনা রয়েছে। তো যখন বড় হয়েছে বুঝতে শিখেছি, এখন দেখতেছি আসলে সম্ভাবনার ধারটা কত বিশাল। আমাদের ব্লু ইকোনমিক জোন রয়েছে, এটা দিয়ে বাংলাদেশ যদি জাস্ট এটাকে যদি কাজে লাগাইতে পারে, তাহলে সমৃদ্ধির একটা অন্য লেভেলে বাংলাদেশ চলে যাওয়া সম্ভব। এখানকার মাটিগুলো অনেক বেশি উর্বর। এরপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যে জনগোষ্ঠী রয়েছে, অনেক সময় আমাদেরকে এটা বোঝা মনে করা হয়, অথবা গভর্নমেন্ট থেকেও আমরা দেখেছি বিগত সময় এটাকে এক ধরনের বোঝা হিসেবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আপনি দেখেন, এটাকে যদি আমি জনসম্পদে পরিণত করতে পারি, যদি এদেরকে আমি ট্রেনিং দিয়ে স্কিল করতে পারি, তাহলে এই জনসম্পদটাই বাংলাদেশের আগামী দিনে সমৃদ্ধির জন্য অনেক ভূমিকা রাখবে। আমি জাস্ট একটা পয়েন্ট বলে শেষ করছি। ছাত্র শিবির তার কর্মপদ্ধতির মধ্যে বলা হয়েছে, আপনি যদি স্টাডি করেন পাবেন যে জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে ভ্রাতৃত্ব ন্যায়সোধের উপর একটি সমাজ প্রতিষ্ঠা করা। আর সেই সমাজ প্রতিষ্ঠার জন্য ছাত্র শিবির কিছু মানুষ তৈরি করে। এই মানুষগুলো বেসিক্যালি সৎ হবে, তারা দক্ষ হবে, তারা দেশপ্রেমিক হবে। দেখুন, আমাদের আসলে আদর্শ আলাদা থাকতে পারে, কিন্তু সৎ হইতে, দক্ষ হইতে, দেশপ্রেমিক হইতে তো কোনো অসুবিধা নাই। এজন্য আমরা যদি সকলে তার দলীয় মতের ঊর্ধ্বে উঠে এই জায়গাটাতে একমত হই, আমি বিশ্বাস করি বাংলাদেশ সমৃদ্ধ একটা বাংলাদেশ পরিণত হবে। আপনি কেমন দেখতে চান ভবিষ্যৎ বাংলাদেশ? আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 1970 সালে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেটি একটি সুস্থ নির্বাচন ছিল পাকিস্তানের আমলে, কিন্তু সেই সুস্থ নির্বাচনের পরেও আওয়ামী লীগকে ক্ষমতায় বা জনগণের ম্যান্ডেট আসলে দেওয়া হয়নি। সেজন্য অনেক সমস্যার মধ্যেও যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, এটি একটি অপূরণীয় একটা বিষয় যে জনগণের ম্যান্ডেট দেওয়া হয়নি। আমরা মনে করছি আগামী যে 16ই ডিসেম্বর হবে আগামী বছর, তার আগে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, এবং আমরা মনে করছি বাংলাদেশের সব তরুণরা তাদের মতামতের ভিত্তিতে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে, এবং বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসগুলোতে প্রত্যেকটি ছাত্র সংগঠন তার স্ব সংগঠনের ন্যায়ভিত্তিক এবং কল্যাণকর একটি রাষ্ট্র বিনির্মাণে প্রত্যেকটি ছাত্র সংগঠন কাজ করবে। এবং ইতিমধ্যে আপনি দেখেছেন বাংলাদেশে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে ইতিমধ্যে ক্যাম্পাসগুলোতে যে খুনি সংগঠন ছাত্রলীগ যে দখলদারিত্বের রাজনীতি করেছে, সেটি চিরতরে বন্ধ হয়েছে। আমরা চাই বাংলাদেশে সেরকম ক্যাম্পাসগুলোতে রাজনীতি থাকবে, এবং বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে প্রতিটি ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রকাশ্যে রাজনীতি থাকবে, কেউ কখনো গোপনে রাজনীতি করতে পারবে না, এবং প্রকাশ্যে রাজনীতির যে প্র্যাকটিস সেটি চলমান থাকবে বলে আমরা বিশ্বাস করি। সেটি আমাদের স্বপ্ন। মানে ক্যাম্পাসগুলো নিয়ন্ত্রণ রাখার যে অতীত প্রবণতা, সেই অতীত প্রবণতা থেকে কি কেউ বেরিয়ে আসতে পেরেছে?
না, আপনি দেখেছেন 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে ছাত্রলীগ যে গেস্টরুম কালচারের যে ভয়াবহতা বা জোর করে মিছিল নেওয়ার যে রাজনীতি, ক্যাম্পাস নিয়ন্ত্রণের কথা বলছি। ক্যাম্পাস যে নিয়ন্ত্রণ করে, আগে আপনি বলছেন ছাত্রলীগ, এখন তো কেউ না কেউ নিয়ন্ত্রণ করে। না, সেটি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বা গত চার মাসে বা 4 মাস থেকে একটি বেশি হয়েছে, সেটি আমি মনে করছি যে এখনকার যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটি কোনোভাবেই নিয়ন্ত্রিত হচ্ছে না। আমরা এই ধারাটা যেন আরও ভবিষ্যতে এটি উন্নত হয় সেটা আমরা চাচ্ছি, এবং আমরা যেটি সবথেকে বেশি জোর দিচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যে গোপন আতাতের যে রাজনীতি অতীতে কায়েম ছিল বা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি যেন বজায় থাকে, সেটি আমরা সকল ছাত্র সংগঠন থেকে প্রত্যাশা করছি। জি, হাসনাত আব্দুল্লাহ, আপনি তো শুনছিলেন, আমার মনে হয় না খুব বেশি আপনার সাথে তাদের পার্থক্য হবে যে ভবিষ্যৎ বাংলাদেশ কীরকম দেখতে চাওয়ার ক্ষেত্রে, বরং আপনি আমাকে বলতে পারেন যে এই ক্ষেত্রে আপনি কি কি প্রতিবন্ধকতা দেখেন যে চাওয়াটা সবাই চাইছে। ফেসিবাদ বিরোধী শক্তি যেহেতু আমরা সবাই একসাথে এখন আছি, আমাদের চিন্তার জায়গায় হচ্ছে সমান, হয়তো ভাবনাকে ভাষা দেওয়ার কিছু পার্থক্য থাকতে পারে। তো প্রতিবন্ধকতা, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, এখন সচেতন থাকতে হবে যে যারা মজলুম তারা যেন আবার জালিম না হয়ে ওঠে। কারণ মজলুম জালিম হয়ে ওঠার প্রবণতা পৃথিবীর ইতিহাসে থাকে। দীর্ঘদিন ধরে অত্যাচারিত যেই শ্রেণী থাকে তারা যখন ক্ষমতায় যায় তারা আবার তখন জালিম হয়ে ওঠার একটা প্রবণতা থাকে। তো এখন আমাদের মূল যে জায়গাটা সেটা হচ্ছে কোনো মুসলিম যেন জালিম না হয়ে ওঠে। আর আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি, আমরা যেহেতু মানে এখানে শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে মনে হয় আমাদেরকে এখানে আনা হয়েছে, তো সেই জায়গা থেকে আমরা চাই ক্যাম্পাসগুলোতে আগের যেই রাজনীতি ছিল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, ওপেন পলিটিক্স, গোপেন পলিটিক্স, সেই পলিটিক্সের আলাপে আমি যেতে চাইনি, যাই না, কারণ সেটা একটা দীর্ঘ একটা আবার আলোচনার বিষয়। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে ছাত্রলীগীয় যে রাজনীতি ছিল সেখানে হচ্ছে আমরা দেখেছি যে গ্যাস্ট্রোম গণরম এবং হচ্ছে এই যে ভাই পলিটিক্স, সহমত ভাই পলিটিক্স, সেখানে প্রোটোকল দেওয়ার পলিটিক্স এবং মধুর ক্যান্টিনের সামনে যে স্লোগান পলিটিক্স, তারপর হচ্ছে সিট বাণিজ্যের যে পলিটিক্স, শিক্ষার্থীদেরকে জিম্মি করে পুঁজি করে প্রোটোকল দেওয়ার যে পলিটিক্স, এবং যেই আমরা দেখেছি যে এই যে প্রজেক্ট পার্সেন্টেজের যে পলিটিক্স, যেখানে বিভিন্ন প্রকল্পকে শিক্ষার্থীর এগেনস্টে গিয়ে প্রজেক্ট পার্সেন্টেজের জন্য শিক্ষার্থীদের এগেনস্টে যেতে চায়, এবং দেখেছি যে যেটা হচ্ছে একটা লেজুর বৃত্তি বজায় রাখার জন্য সাংগঠনিক যিনি নেতা, প্রিয় অভিভাবক, উনি নারাজ হবে, এই জন্য আমি শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে পারবো না, এই যে একটি শৃঙ্খল রয়েছে, এই শৃঙ্খলের বিরুদ্ধে গিয়ে 5ই অগাস্টের যে চেতনা হচ্ছে শিক্ষার্থীদের সুস্থ যেই হল সংসদ কেন্দ্রিক রাজনীতি, যেখানে দিয়ে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, আমি ব্যক্তিগতভাবে সেই রাজনীতির একটা পয়েন্ট আমার কাছে খুব ইন্টারেস্টিং, আমি জানি না আমি সময় পাবো কিনা, তারপরও আমি 30 সেকেন্ড শুনতে চাই নাসিরের কাছে এবং জাহিদুল ইসলাম দুজনের কাছ থেকে, যে হাসনা যেটা বলছিলেন যে মজলুম যেন জালিম না হয়ে ওঠে, সেক্ষেত্রে এখন ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির এবং একই সঙ্গে যদি আমি জাতীয় নাগরিক কমিটির কথাও বলি, এতদিন তো মজলুমই ছিলেন, আপনাকে জালিম হয়ে ওঠার প্রবণতা যেটা হাসনাত বলছিল যে হওয়ার কোনো শঙ্কা দেখেন? না, আমরা একদমই মনে করছি এরকম কোনো শঙ্কা নেই, যেটি গত 4 মাসেরও বেশি সময় ধরে আপনি এরকম একটি সাইনও আপনি দেখাতে পারবেন না। কিন্তু সাথে হাসনাত আব্দুল্লাহ যেটি বলেছেন, আমরা শুধু একটু অ্যাড করতে চাই, 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, অনেকগুলো বিশেষায়িত সংস্কারের প্রকল্প হাত দেওয়া হয়েছে এখনকার অন্তর্বর্তীকালীন সরকার থেকে, কিন্তু এটি অত্যন্ত উদ্বেগের, আমরা সম্ভাবনার কথা বলছি, সাথে উদ্বেগের একটি কথা আমরা বলছি, সেটি হচ্ছে পুরো ছাত্র সমাজের প্রতিনিধি হয়ে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্ল্যাটফর্ম থেকে প্রতিনিধি নেওয়া হয়েছে। আমরা মনে করছি এই দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে পুরো বাংলাদেশের প্রতিনিধি, ছাত্র সমাজের প্রতিনিধি কখনোই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতৃবৃন্দ সেটি হতে পারে না। আমরা মনে করছি যে এখনকার যে সংস্কার প্রকল্পগুলো চলছে সেটি অত্যন্ত তাড়াহুড়ো করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার এক ধরনের প্রবণতা চলছে। আমরা যদি দেখি ডেমোক্রেসি ইজ দ্য পলিং ট্রি, অর্থাৎ আপনি আজকে চারা গাছ যদি রোপণ করেন এটি 2 বছর 3 বছর কিন্তু বট গাছ হবে না, এটি দীর্ঘ সময় দিতে হবে। সুতরাং আমাদের এখনকার যে বাস্তবতা সেটি হচ্ছে যে সংস্কারগুলো চলমান রয়েছে সেই সংস্কারগুলো ভবিষ্যতে চলমান থাকবে। একই সাথে 2014, 2018, 2024-এ মানুষ ভোট দিতে পারে নাই, সে অগণতান্ত্রিক সরকার ভোট না দিয়ে যে ক্ষমতায় রয়েছে সেজন্য 2024 সালে 2000-এরও বেশি মানুষকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আসলে আর কারো সময় সব তরুণরা ভোট দিলে আমাকে ক্ষমা করবেন, আমি আসলে সময় দিতে পারছি না। আখতার হোসেন, আমি আসলে সময় দিতে পারছি না। জাহিদুল ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন নাসির এবং হাসান আব্দুল্লাহ, আমাকে শেষ করতে বলা হচ্ছে অনুষ্ঠান।
আমি শেষ করতে চাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্য আমাদেরকে জানিয়েছিলেন। আর এই ছিল আজকের নিউজ 24-এর এই আমাদের বিশেষ আয়োজনে। আশা করি খুব শিগগিরই আবারও আপনাদের সাথে BCDL স্টুডিওতে দেখা হবে, আবারও নতুন কোনো অতিথিদের নিয়ে এবং জমজমাট আড্ডা দেব। তবে আজকের মতো আমি মীরা হাসান শেষ করছি। আবারও দেখা হবে খুব শিগগিরই নিউজ 24-এর পর্দায়। নিউজ 24 গণমানুষের গণমাধ্যম।